তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেননি। আমাদের বংশের মান মর্যাদা, ধন সম্পদ, নাম ডাক এসবের একটা ব্যাপার ছিল। আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা। ইফ আই এম নট রং, আমি যতদূর বুঝতে পারলাম আপনার কাছে খানদান, প্রপার্টিজ, নাম ডাক এসব কিছু ইম্পর্টেন্ট। মায়া, টান, ভালোবাসা এসব কিছু না। আমার ভাগ্নিকে তো বিয়ে করেছো, তা বউকে কি খাওয়াবে? সকালবেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা, তাই তো? আরে মামা, আমারই তো বউ, কতটুকুই বা খাবে বলেন? সমস্যা নেই। আর তারপরেও যদি কম পড়ে যায়, একজনেরটা না হয় দুজনে ভাগাভাগি করে নেব। যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না, তারা সবসময় এই সমস্ত ফালতু কথা বলে। ফালতু কথা কার? আচ্ছা, আপনি কখনো ভেবেছেন আপনি যেমন আপনার ভাগ্নিকে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল দিয়েছেন, সেটা একটা কৃষক কিন্তু তার সন্তানদের দিতে পারে না। তার মানে কি সে তার সন্তানদের ভালোবাসে না? আমি জানি আমার কথাগুলো আপনার মানতে একটু কষ্ট হবে, তবে বিশ্বাস করুন, কৃতজ্ঞতা আর সম্পর্কের মূল্যতেই থাকে ভালোবাসার পারফেকশন। তা ভাই, তোমার পরিবারে কে কে আছে? সবাই, কিন্তু কেউ নেই। ছোটবেলাতেই একটা অ্যাক্সিডেন্টে সবাই চলে যায়। তারপর আমাকে রেখে আসা হয় এতিমখানাতে। সেখান থেকে অবশ্য একজন ভদ্রলোক আমাকে নিয়ে গিয়েছিলেন, বেশ ভালোই বাসতেন আমাকে। তার কিছুদিন পর সেও চলে গেলেন, তবে সাথে থেকে গেল তার রেখে যাওয়া ভ্যালিউজ আর এডুকেশন। তারপর একটু একটু করে কিছু টাকা জমিয়ে অনলাইনে ক্লোদিংয়ের বিজনেস শুরু করি। সেখান থেকে আমার লাইফের টার্নিং পয়েন্ট শুরু হয়। তারপর শখের বসে ফটোগ্রাফি, আরও কত কি। ও হ্যাঁ, আর আমার নিজের একটা রেস্টুরেন্টও আছে মুর্শিদগঞ্জে, আলহামদুলিল্লাহ। তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না, ঠিক। যদি না সেই সুখ তাকদীরে লেখা থাকে। যা, ওকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখা। আপনিও চলেন না? ভাই ব্যথা। আচ্ছা। এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। ছোটবেলা এখানে বসেই আকাশে ঘুড়ি খুঁজতাম, আর যখনই মা বাবার কথা মনে পড়তো, একা একা বসেই কাঁদতাম। তুমি জানো পরিবার কেমন হয় আমি তো ভুলে গিয়েছিলাম। প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না, সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল। অদ্ভুত কেন? কারণ আমি কখনো কল্পনাও করিনি যে একটা বাড়ির ভেতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে। তোমার মামা যতই রাত দেখাক, আমার কেন যেন মনে হয় তোমাকে অনেক ভালোবাসেন উনি। মামি যখন নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেয়, তখন মনে হয় এটাই হয়তো মায়া। আর নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন, তখন মনে হয় আমি আর একা নেই। আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম। এখন অভিনয় করতে করতে যে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে যাব, সেটা আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ গুনগুন। চুপচাপ বসে আছো কেন? ভয়ে আছো? চিন্তায় আছো? না, চিন্তা না, ভয়। একটা ভয় আগুনের মতো করে আমার বুকের মধ্যে চেপে বসে আছে। এই আতিফ ছেলেটাকে আমি যত দেখছি, ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা আছে, কিন্তু কথাগুলো মুখ দিয়ে বলছে না। ভালো মানুষ চোখেই কথা বলে, মুখে বলে না। আতিফ যদি ভালোও হয়, তবু তো ভয়টা আমার রয়ে গেছে। আমার বোনকে আমি আমার চোখের সামনে নিঃশেষ হয়ে যেতে দেখেছি। এখন গুনগুন যদি সেই একই ভুল করে, এই আতিফ ছেলেটা যদি গুনগুনের বাবার মতো গুনগুনকে ছেড়ে চলে যায়, গুনগুন হয়তো একসময় মেনে নেবে, কিন্তু না না, আমি মানতে পারবো না। দেখো, আমাদের তো কোনো সন্তান নেই, ওই আমাদের সন্তান। না 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 না, আমি এটাকে কিছুতেই মানতে পারবো না। বারবার যদি আমরা ভয়কে কেন্দ্র করে সিদ্ধান্ত নেই, তাহলে ভালো মানুষের জন্য দরজাগুলো কখনোই খোলা থাকবে না। ছেলেটার মধ্যে আমি আপন হওয়ার চেষ্টা দেখেছি। ও চেষ্টা করছে রক্তের সম্পর্কের বাইরেও পরিবার হতে।
দেখো, তুমি যদি ভয় থেকে ওকে দূরে সরিয়ে দাও তাহলে সেই পুরনো ঘটনার আবার পুনরাবৃত্তি হবে। কিন্তু একটু সাহস দিয়ে যদি ওকে কাছে টেনে নাও তাহলে তো এমনও হতে পারে পুরনো ঘটনার আর পুনরাবৃত্তি হবে না, গুনগুনের মায়ের মতো কেউ আর কাঁদবে না। আচ্ছা, গুনগুন যদি ভালো থাকে, আতিফ পাশে থাকলে নিরাপদ বোধ করে, তাহলে তুমি কি চাও? তুমি কি চাও তোমার পুরনো ভয় আবার পুনরাবৃত্তি হোক? তবু ভয় আমার মন থেকে যাবে না। তবে তোমার কথা শুনে এখন মনে হচ্ছে যে ভয়কে জয় করার সময় বোধ হয় চলে এসেছে। ভয় নয়, সাহস দিয়েই নতুন জীবন শুরু করতে হয়। এই রো, কাকে বলতেছো? আপনারাই বলতেছি। আরে আপনারে তো গোলাপে ডাকতে মনেই ছিল। আসলে আমি বাবাজানের মতো সব বনারে পাত্তা দিই না। সব ঘাটের মরারে পাত্তা দাও না বুঝলাম, কিন্তু কোন ঘাটের মরারে পাত্তা দাও সেটা তো বুঝলাম না। কথার ভুল ধরবেন না কইলাম। এমন লাফাইতে থাকলে বেশি দিন টিকবেন না। কোথায় আছে না, পিপিলিকা টানা গজায় মুড়ি পাত্তরে, বেশি উঠলে আগুন উপরে ছাই হয়ে ধরেন। যে পিপিলিকা আগুনে ডানা মেলে ভাই, সে কিন্তু আগে বুঝে নেয় আগুনটা কার হাতে আছে। তো সাবধানে থাকো, আগুনটা আবার এদিক ওদিক লেগে গেলে পরে তো আবার নিজেই সামলাতে পারবে না ভাই। আপামনি এটা কি জিনিস ধরে আনছে? পুরাই ঠান্ডা মাথার জিনিস। এই মাল বাড়িতে থাকলে আমার জীবন তেনা তেনা করে ফেলবে। এর থেকে বাইসা চলা লাগবে। জানি না দেখছো কি দেখছো না, আজকে নিয়ে 4 দিন হলো আমাদের গুনগুন ভালোবাসার মানুষকে নিয়ে নতুন ঘর বেঁধেছে। ছেলেটা খুব ভালো, আসতে না আসতেই সবার মন জয় করে নিয়েছে। রবি অসম্মতি করেছে, কিন্তু তুমি দেখো ও ওকে পছন্দ করে নিবে। তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। মন খারাপ? এই অভিনয়গুলো দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তুমি চাইলে এখনই সব শেষ করে দিতে পারো। এই মিথ্যে, এই বোঝা আর তোমাকে বইতে হবে না। এতে তোমার জন্যই ভালো। ভালো হতো, কিন্তু তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তো আর আমি নষ্ট করতে পারবো না। এই পরিবার আমার পরিবারেরই মতো। এই ঘর, এই দেয়াল, এই পরিবারের মানুষগুলো সব আমি মনে মনে চাইতাম। এখন সবই আছে, কিন্তু কিচ্ছু নেই। কি ব্যাপার, ওরা দুজন দু জায়গায় কেন? বুঝছি, মান অভিমান চলতেছে। এই কি আপনি কারে চাই? আমি রাফিজ, গুনগুনের বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? গুনগুন, কি হচ্ছে এসব? ছেলেটা কি বলছে এ সমস্ত? ও ঠিকই বলেছে। আমি গুনগুনের কিছুই না। আমাদের বিয়ে হয়নি, আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা। গুনগুন রাফিজকে ভালোবাসে, কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না, তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি। যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন, ও কার সঙ্গে ভবিষ্যৎ করবে তা খুঁজতে ব্যস্ত ছিলেন, তখনও লড়ছিল একা। আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো, না হলে আমি অন্য কারোর হয়ে যাব। কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল, আর তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছিল। আর তাই ও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কিনারায়। তবুও আপনাকে কিছু বলার সাহস করতে পারেনি, কারণ ও জানে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না। আর তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না, বরং এই মেয়েটার সম্মান, একটা নিষ্পাপ ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে। আর হ্যাঁ, আমি ওর কিছুই না, আমাদের মাঝে কিছুই নেই। এই সবটাই ছিল অভিনয়, আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমি। যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই।
আতিফ, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি প্রেগনেন্ট না। অফিস চলে যাওয়ার পর আমি নিজেকে একা করে রাখতে চেয়েছিলাম। ও জানে গিয়ে ওর ভুলটা বুঝতে পারে আর বারবার মাফ চাইতে থাকে। তবু আমি জানতাম সব শেষ, মামা নানুর দেওয়ার সময় তখন পেরিয়ে গেছে। কিন্তু এরপর শেষ একটা সুযোগ হয়ে আসলো আতিফ। এই ও ভেবেছিল আমি আত্মহত্যা করব, কিন্তু আতিফের কেউ না থাকা, অন্যের জন্য ভাবার কারণে আমি প্রেগনেন্সির মিথ্যে নাটক সাজাই। অফিসের যাওয়ার সময়টার কথা ভেবেই আমি আতিফকে মিথ্যা বলি। প্যারা নাই ছিল। এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না? তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না গুনগুন, আর তাই হয়তো তোমার তাকদির আজ তাকে তোমার কাছে এনে দিয়েছে। ভালো থেকো। এই দুনিয়ায় কারো উপর মায়া চলে এলে তাকে আর কোনোদিন মন থেকে মোছা যায় না, তবে তার থেকে আঘাত এলে ভালোবাসার আড়ালে লুকিয়ে পড়া যায়। আমি তোমার টানে তোমার নামে লিখেছি গান সারাক্ষণ, তুমি আমার হয়ে থেকো ভালোবেসে সারাটা জীবন। আমি তোমার টানে তোমার নাম লিখেছি গান সারাক্ষণ, তুমি আমার হয়ে ভালোবেসে সারাটা জীবন। সরি গুনগুন, আমার জন্য তোমার অনেক কিছুই ফেস করতে হয়েছে। তুমি চায়না থেকে চলে কেন এলে? আরে এলাম, চায়নায় অনেক কিছু করার সুযোগ আছে। আরে চায়না গিয়ে এবার কি হয়েছে জানো, আমার নতুন কিছু ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। ওরা তো বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী, এর জন্য ওরা পার্টনার খুঁজছে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু নতুন বায়ার, ওদের সঙ্গে যদি আমি ইনভেস্ট করতে পারি তাহলে আমার ফিউচারের জন্য খুবই উপকার হবে আর কি। গুনগুন, তোমার মামার তো অনেক সম্পত্তি, মানে টাকা পয়সা আছে আর কি। আচ্ছা বেবে, তোমার মামা তো তোমাকে অনেক বেশি ভালোবাসে, আদর করে। তোমার মামা কি তার ভাগ্নিকে খালি হাতে বিয়ে দিবে? না মানে বলছিলাম কি যে তুমি যদি আমার সাথে থাকো তাহলে এরকম ইনভেস্ট আমি 6 মাসের মধ্যে উঠে ফেলবো আর কি। তুমি তো জানো আমার মেধা, বাথরুম যা আছে কতটুকু, এটা যদি আমি প্রপার কাজে লাগাতে পারি তাহলে কোনো ব্যাপারই না আমার দ্বারা এটা। তুমি ফিরেছো ঠিকই, কিন্তু ফিরেছো নিজের জন্য, ভালোবাসার নামে নিজের স্বার্থ নিয়ে। আরে কি বলতেছো তুমি এসব? আরে এসব কিচ্ছু না। আরে আমি তো চুপ, তোমার মুখ থেকে আর একটা শব্দও না। আজ আমার নিজের উপর রাগ হচ্ছে। আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি জানো আমি তোমার জন্য কি কি করেছি? তোমার জন্য আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার ফ্যামিলির সাথে মিথ্যে নাটক করেছি। আর আতিফ, তার তো আমার কাছে কোনো চাওয়া পাওয়া ছিল না, তবু আমার জন্য, আমার সম্মানের জন্য সে এই বাড়িতে এসেছে। যে মানুষটা আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করলো তাকেই আমি মিথ্যা বলেছি, আর সেটাও শুধুমাত্র তোমার জন্য। আর আজ তুমি এসেছো, সাথে করে নিয়ে এসেছো টাকার হিসেব, ব্যবসার প্রজেক্ট। এটা নতুন কিছু না। তুমি যখনই আসো তখন ভালোবাসা নয়, তোমার দরকার নিয়ে আসো। ঠিক আছে, তাহলে যাও, তোমার আতিফের কাছে যাও। তোমার প্রেম ভালোবাসা সব তার সাথেই মানাই। হ্যাঁ, একই বাড়িতে থাকো, একই ঘরে থাকো, না জানি কি কি হয়েছে এর ভেতরে। আমি তোমাকে ভালোবাসি না। তুমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবা। যাও। গুনগুন, মারে, তুই আজকে যেটা করেছিস একদম ঠিক কাজ করেছিস। আমি না তোকে কোনোদিন বুঝিনি, বুঝবো কি করে? বোঝার চেষ্টাই তো করিনি। তোকে শুধু সুখে রাখতে গিয়ে আমি সব কিছু তোর উপর চাপিয়ে দিয়েছি। কিন্তু মা, সুখ জোর করে আসে না। সুখ তাকদিরে থাকতে হয়, জোর করে আসে না। তুই একটু তোর নানুর কাছে যা না, আব্বা খুব ভেঙে পড়েছে।
আতিফ বাসা থেকে চলে গেল আর আব্বা কান্নাকাটি শুরু করেছে। যা মা, একটু তোর নানুর কাছে যা। তুই কষ্টে আছিস জানতাম, কিন্তু এতটা বুঝতে পারি নাই রে বোন। জানিস বোন, ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, ভালোবাসা মানে না থেকেও কারোর জন্য বুকটা কাঁপে। ভালোবাসা মানে তুই হাসলে তার প্রাণটা হাসে, আর তুই কাঁদলে সেও ভেঙে পড়ে। ওর চোখে যে কি মায়া ছিল বোন, সেই চোখ কখনো মিথ্যা বলতে পারে না। ও শুধু তোকে চাইনি, তোকে রক্ষা করেছিল, তোকে আগলে রেখেছিল নিজের সবটুকু দিয়ে। আমি ওর সাথে অন্যায় করেছি নানু ভাই, ওর হৃদয়টা আমি ভেঙে দিয়েছি। যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, তার বিশ্বাসটা আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসা হারায় না রে বোন, জায়গা বুঝে লুকিয়ে পড়ে। তাকদিরে লেখা থাকলে ওরে ঠিকই পাবি। যা কিছু সত্য তা ফিরে আসে, সময় দিন। কি খালি 2 দিন পর আসে, ফ্রিতে খাইতে চাই, কোনো লজ্জা লাগে না কিছু না? এরকম না লোক হলো। এই জি ভাই, কি হয়েছে ওদিকে? ভাই 2 জন ফুড ব্লগার আছে, শুধু ফ্রিতে খাইতে চাই। আচ্ছা তুমি ওদের সার্ভ করো, আমি পরে দেখতেছি। আর এটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই। তুমি এখানে? আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না, অথচ এই মানুষটাই আমাকে দেখেছিল। তার ক্যামেরার লেন্সে নয়, তার হৃদয়ের গভীরে থাকা লেন্সে। সে দেখেছিল এমনভাবে যেভাবে দেখা যায় দুপুরের মায়া ভরা রোদ, যেভাবে অনুভব করা যায় না বলা ভালোবাসা। আমি ছিলাম হয়তো তার ফ্রেমের বাইরের কেউ, তবু সে আমায় রেখেছিল তার গল্পে। দেখেছিল এমনভাবে যেভাবে দেখে শুধু সেই, যার চোখে ভালোবাসা জন্ম নেয় নিঃশব্দে নিঃস্বার্থে। এই এই তুমি এই কথাগুলো কিভাবে জানলা? তুমি এখনো ঘুমাওনি? ঘুমাচ্ছে না। এখন আর এসব জেনেও কি? সে তো তার তাকদিরে লেখা মানুষকে পেয়ে গেছে। আমি তো শুধু একটা ছায়া ছিলাম, আলো তো ছিল অন্য কারোর জন্য। চায় না জিনিস, তাই ভেঙে যাওয়ার আগে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি আমার ক্যামেরায় অনেক কিছু দেখি জানো, আলো, ছায়া, রং, মানুষের মুখ, মুহূর্ত ধরে রাখি ফ্রেমে। তবে আমার সবচেয়ে পছন্দের ছবিটা কখনো আমার ক্যামেরায় তুলে উঠতে পারিনি, কারণ সেই ছবিটা ছিল আমার কল্পনায়। আর তার পাশে হয়তো তোমার ছবি। তুমি যখন আমার ডায়েরিটা পড়েছো, তার মানে আমার ভাঙা স্বপ্নগুলোকেও দেখেছো। তুমি তোমার ক্যামেরায় কত কিছুই না দেখো, দুনিয়ার সব রং রূপ, কিন্তু তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে, আমার সব রং হারিয়ে গেল। আমি বুঝে গিয়েছিলাম যে চলে যায় সে হারিয়ে যায় না, যদি তাকদিরে তার জন্য ঠিকানা লেখা থাকে। তোমার তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি না, তবে সেই ছোটবেলা থেকেই একটা জিনিস চাইতাম জানো, একটা ঠিকানা যেখানে সন্ধে হয়ে যাওয়ার পর কেউ বলবে তাড়াতাড়ি ফিরে এসো, সকালবেলা ঘুম থেকে উঠে কেউ বলবে ঘুম ভালো হয়েছে, আর দিন শেষে খাবার রেখে বলবে ঠান্ডা হয়ে যাবার আগে ভাতটা খেয়ে নাও। এখন তুমি যদি বলো আমি তোমার তাকদিরে আছি, তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি। এখনো যদি না বুঝো, সেই ঠিকানায় আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে, তোমার হয়ে। তবে শুধু ভালোবাসার জন্য না, একসাথে বাঁচার জন্য, একটা জীবন করার জন্য। যে ঠিকানায় শুধু তুমি আর আমি। এবার তুমি বলো, আমি তোমার তাকদিরে আছি কি? আচ্ছা, আমি যদি বলি এই মুহূর্তে তোমার ডায়েরিতে আমার জন্য কিছু লিখতে, তাহলে তুমি কি লিখবে? 0? আমি তোমার লাইফে 0? ডিপেন্ডস। এখন তুমি যদি 0 মানে শূন্য দেখতে চাও, তাহলে সেটাই। তবে আমার পয়েন্ট অফ ভিউটা একটু আলাদা। আমার পয়েন্ট অফ ভিউতে এই সিম্বল ছাড়া